তো আমরা বেসিক্যালি লেকচার 3 তে লাস্ট পর্যন্ত এই পর্যন্ত ছিলাম, যেখানে আমরা STM32 বোর্ডের মোটামুটি একটা ইন্টারফেসটা আমরা শুরু দেখতেছিলাম যে কি কি আছে। যেমন এখানে একটা প্রসেসর কোড থাকে মেইনলি, এই প্রসেসর কোডটা এই যেটা রেড দিয়ে ডিফাইন করা, এইটার সাথে বাস AHB বাস, যেটা অ্যাডভান্স হাই পারফরম্যান্স বাসের মাধ্যমে কিছু পেরিফেরালস কানেক্টেড থাকে। কে এই যেমন হলো যে GPIO পোর্ট, এটাকে বলা হয় জেনারেল পারপোজ ইনপুট আউটপুট। এই জিনিসটা নিয়ে আমরা আজকে পড়বো। বেসিক্যালি আরো কিছু জিনিস কানেক্টেড থাকে এই বাসের মাধ্যমে, ফ্ল্যাশ মেমোরি বা মেমোরি টাইপ জিনিস, এগুলো হলো কানেক্টেড থাকে। দেখেন তাহলে কিভাবে এই প্রসেসরের সাথে এই বাসের মাধ্যমে এই মেমোরি এবং এই বিভিন্ন পেরিফেরালস যেগুলোকে বলে এগুলো কানেক্টেড থাকে। আরো একটা এরকম পেরিফেরালস আরো কিছু আছে, যেমন এখানে আছে ইন্টারাপ্ট পেরিফেরালস, তারপরে টাইমার আছে এখানে। এগুলো হলো যে আরেকটা বাসের মধ্যে এই আবার AHB বাসের সাথে APB বাসের একটা কানেকশন আছে, এই বাসের মধ্যে মাধ্যমে আবার এই পেরিফেরালস গুলো কানেক্টেড থাকে। তো সব কিন্তু আলটিমেটলি আমাদের এই কর্টেক্স M4 এই প্রসেসর যেটা, এইটার সাথে কানেক্টেড। এটার সাথে বাসের মাধ্যমে কানেক্টেড হলো ফ্ল্যাশ মেমোরি বা SRAM। এরপরে আবার এই মেমোরির সাথে এখানে কানেক্টেড হলো জেনারেল পারপোজ ইনপুট আউটপুট বা পেরিফেরালস গুলো কানেক্টেড। আবার এদিকে হলো যে এই পেরিফেরালস গুলোর সাথে আলাদা যে কিছু পেরিফেরালস আছে ওগুলো আবার আরেকটা বাসের মাধ্যমে এই প্রসেসরের কোরের সাথে কানেক্টেড। তো এই ছবিটা পরীক্ষায় আসবে না, বাট এই ছবিটা মাথায় রাখলে অনেক কিছু সহজ হয় বোঝা। যেমন আসলে তাহলে কি হয়, একটা প্রসেসর, তো এই প্রসেসরের সাথে এইখানে আছে মেমোরি, তো এইটা হলো যে কিভাবে একটা বাস দ্বারা কানেক্টেড, এইটা একটা বাসের মাধ্যমে কানেক্টেড এই প্রসেসরের সাথে মেমোরি। আরো আছে এখানে পেরিফেরালস আছে কিছু, পি দিয়ে লিখলাম এটা। তো এই পেরিফেরালস গুলো বাসের মাধ্যমে এই প্রসেসরের সাথে কানেক্টেড। এইটা হলো যে মেইন মানে ডিজাইনটা আর কি STM32 বোর্ড। তো এখানে আমরা যদি দেখি তাহলে আসলে কি কি কয়েকটা ফান্ডামেন্টাল কম্পোনেন্ট বলছে কর্টেক্স M প্রসেসরের কি কি আছে। যেমন অ্যারিথমেটিক লজিক ইউনিট, যেগুলো দিয়ে আসলে আমরা যোগ বিয়োগ এগুলো করি। প্রসেসর কন্ট্রোল ইউনিট আছে, ইন্টারাপ্ট কন্ট্রোলার NVIC আছে, নেস্টেড ভেক্টর ইন্টারাপ্ট কন্ট্রোলার আছে, ইনস্ট্রাকশন ফেচিং ডিকোডিং ইউনিট আছে, ইন্টারফেস অফ মেমোরি অ্যান্ড ডিবাগ আছে। তো যাই হোক, এই বিভিন্ন ইম্পর্টেন্ট জিনিস আছে এবং এগুলোর এখানে বর্ণনা দেওয়া আছে। যেমন ইন্টারাপ্ট কন্ট্রোলার কি করতেছে, আমাদের বাইরে থেকে যখন ইন্টারাপ্ট আসতেছে, আমরা জানি যে STM32 বোর্ড 216টা ইন্টারাপ্ট টোটাল হলো যে কন্ট্রোল করতে পারে বা হ্যান্ডেল করতে পারে। তো এগুলো হলো যে ইন্টারাপ্ট কন্ট্রোলার ইউনিটের মাধ্যমে কাজ করতেছে। আরেকটা আছে ইনস্ট্রাকশন ফেচিং অ্যান্ড ডিকোডিং ইউনিট, যারা হলো ইনস্ট্রাকশন বিভিন্ন মেমোরি থেকে, যে মেমোরি ইন্টারফেসের মাধ্যম থেকে যারা আমরা একটা ইনস্ট্রাকশন নিয়ে আসতেছে এবং পরবর্তীতে এটা ডিকোড করতেছে। তো ডিকোড করে যদি দেখে যে এটাকে এখন আমার যোগ করতে হবে, তাহলে এটাকে অ্যারিথমেটিক লজিক ইউনিটে পাঠাতে হবে, যেখানে আমরা যোগ বিয়োগ করা হবে এইগুলো আর কি। এরপরে প্রসেসর কন্ট্রোল ইউনিট আছে, মেমোরি ইন্টারফেস, ডিবাগ ইন্টারফেস, এগুলো আছে। এগুলো নিয়ে খুব একটা পড়া নাই। এই আবারও ছবিটা এখানে আছে এবং কোথায় কি সেটা দেখানো আছে। তো দুইটা বাস দেখানো হয়েছে এখানে, একটা AHB বাস আছে আর একটা আছে AHB আর APB বাস। এই দুটোর মধ্যে একটা ব্রিজ আছে। দুইটা বাসের কি কি নাম, একটা হলো অ্যাডভান্স হাই পারফরম্যান্স বাস বা AHB, আর একটা হলো যে অ্যাডভান্স পেরিফেরাল বাস বা APB। এবং এই দুটো বাস আবার ব্রিজের মাধ্যমে কানেক্টেড। APB বাসের মাধ্যমে হলো যে আমাদের বিভিন্ন পেরিফেরাল, যেমন এক্সটার্নাল ইন্টারাপ্ট, টাইমার, তারপর হলো LCD মনিটর, এগুলো হলো যে বিভিন্নভাবে কানেক্ট করা যায় STM32 বোর্ডে। আচ্ছা, তো এরপরে হলো যে ইম্পর্টেন্স অ্যান্ড ফাংশনালিটি অফ GPIO, যেটা তো GPIO কি, জেনারেল পারপাস ইনপুট আউটপুট। তাহলে জেনারেল পারপাস ইনপুট আউটপুটটা কি, যে এইটা বেসিক্যালি আমরা কল্পনা করতে পারি আরডুইনো বোর্ড যেমন আছে। আরডুইনো বোর্ডে আমাদের কতগুলো আউটপুট পিন আছে না, যেখানে আমরা আউটপুট পিনের মাধ্যমে আমরা LED বা এগুলো হলো যে জ্বলতে পারে, বা এগুলোতে আমরা বিভিন্ন ধরনের সিগন্যাল পাই বা সিগন্যাল দিতে পারি। তো GPIO পোর্ট গুলো আসলে এরকম ভাবে ভাবা যায় যে এগুলো হলো জেনারেল পারপাস ইনপুট আউটপুট। এটার মাধ্যমে আমরা বিভিন্ন ইনপুট হিসেবে ইউজ করতে পারি, আউটপুট হিসেবে ইউজ করতে পারি। আচ্ছা, the number of pins available on a processor is usually limited. A processor pin that can be configured by software at runtime to perform various functions is called general purpose input output pin. আচ্ছা, এইখানে বেসিক্যালি এই স্লাইডটায় সবথেকে ইম্পর্টেন্টটা হলো আপনি আপনাদের এই পার্টটা, যে GPIO আসলে কি কি কাজ করতে পারে। GPIO বেসিক্যালি 4টা ডিফারেন্ট কাজ করতে পারে। একটা হলো যে এটা ডিজিটাল ইনপুট হিসেবে কাজ করতে পারে, যেখানে আপনি একটা এক্সটার্নাল ভোল্টেজ সিগন্যাল দিতে পারেন, বা আপনি ধরেন একটা সেন্সর রাখলেন, একটা সেন্সর থেকে টেম্পারেচার সেন্সর থেকে আমরা টেম্পারেচারটা সেন্স করে একটা ভোল্টেজের মাধ্যমে আসলে জিনিসটাকে শো করলাম। এই ইনপুট হিসেবে কাজ করতে পারে, ডিজিটাল আউটপুট হিসেবে কাজ করতে পারে। দ্যাট মিনস এটাকে আমরা LED সাথে কানেক্ট করতে পারি। দ্যাট মিনস একটা LED কে আমরা এখানে কানেক্ট করে LED যদি বাইরে আমরা সফটওয়্যারের মাধ্যমে কোনো একটা ইনস্ট্রাকশন দেই, দেন LEDটা জ্বলবে নিভবে এইভাবে আর কি। আর একটা হলো যে অ্যানালগ ফাংশন হিসেবে কাজ করতে পারে। অ্যানালগ ফাংশনের কাজটা কি, এখানে এটা হলো যে ডিজিটাল টু অ্যানালগ কনভার্সন বা অ্যানালগ টু ডিজিটাল। একটা অ্যানালগ সিগন্যাল, ধরেন অ্যানালগ সিগন্যাল একটা কেমন হয়, এরকম একটা অ্যানালগ সিগন্যাল হয়। এইটাকে যদি ডিজিটাল সিগন্যালে কনভার্ট করি, তাহলে এটা একটা পালস হয় 1 নাইলে 0। তাহলে এইভাবে একটা কনভার্সন করে ডিজিটাল মানে অ্যানালগ টু ডিজিটাল। আরেকটা হতে পারে
other complex functions such as PWM মানে pulse width modulation output বা LCD driver বা timer based input output সো বিভিন্ন ধরনের কমপ্লেক্স ফাংশনের কাজ করতে পারে যেমন PWM মানে pulse width modulation output হিসেবে আসতে পারে বা LCD driver হিসেবে আসতে পারে timer based input capture এগুলো নিয়ে আমরা পড়বো এই জিনিসটা নিয়ে আমরা পড়বো বাট এটাকে আরেকটা জিনিস আছে এটাকে পাশেই বলে অল্টারনেট ফাংশন হিসেবে কাজ করতে পারে এই চারটা জিনিস মনে রাখতে হবে এটা যদি আমরা যদি মিডের আগে যদি না বেসিক্যালি মিডের আগে আমরা একটা সিটি নিব অথবা নেক্সট উইক এই উইকে না নেক্সট উইকে মিডের আগে মানে আপনাদের নেক্সট উইকের বুধবার এটা আপনারাও মাথায় রাখবেন যে নেক্সট উইকের বুধবার একটা সিটি থাকবে তো এই সিটিতে এই স্লাইডটা বেসিক্যালি থাকবে আর পরের স্লাইডটা হয়তো থাকবে যেটা আমি বৃহস্পতিবার পড়াবো তো এই দুইটা স্লাইডের এইটার সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হলো যে এখানে জিপিআইও যেটার ইম্পর্টেন্স অ্যান্ড ফাংশনালিটি অফ জিপিআইও যদি বলি দেন এই চারটা যদি কেউ লিখতে পারে এই যে ডিজিটাল ইনপুট ডিজিটাল আউটপুট অ্যানালগ ফাংশন আর হলো যে এটা আমাদের কাজ করতেছে অল্টারনেট ফাংশন হিসেবে কাজ করতে পারে এই চারটা যদি কেউ লিখতে পারে তাইলে আমি যদি এই কোশ্চেনটা আসে দেন এই কোশ্চেনটা ফুল মার্ক পাবে আচ্ছা তো এরপরে এই ফাংশনালিটি অফ জিপিআইওটা এবার আলাদা করে বলা আছে আসলে কি করতেছে তো এখানে করতেছে বলতেছে জিপিআইও পোর্ট কনসিস্ট অফ জিপিআইও পিনস দ্যাট মিন্স একটা পোর্টে অনেকগুলো পিন থাকে যেমন 8টা থেকে 16টা পিন থাকতে পারে হুইচ শেয়ার সেম ডাটা আর কন্ট্রোল রেজিস্টার দ্যাট মিন্স একটা জিপিআইও পোর্টে 8টা থেকে 16টা পিন থাকতে পারে all GPIO pins in a GPIO port can be configured as input or output independently that means আপনার ধরেন একটা GPIO পোর্ট এরকম আছে GPIO পোর্ট আছে 8টা বেসিক্যালি GPIO পোর্ট আছে A থেকে H পর্যন্ত GPIO পোর্ট আছে দ্যাট মিন্স A B C D E F G H এবং প্রত্যেকটা পোর্টে আবার 8টা করে পিন আছে 8টা করে বা 16টা করে পিন আছে এবং প্রত্যেকটা পিন দ্বারা আলাদা আলাদা ভাবে আপনি কন্ট্রোল করতে পারেন যেমন এই পিনটা দিয়ে ধরেন একটা এলইডি কন্ট্রোল করতেছেন এই পিনটা দিয়ে আপনি আরেকটা এলইডি কন্ট্রোল করতেছেন দ্যাট মিন্স প্রত্যেকটা জিপিআইও পোর্টের প্রত্যেকটা পিন দ্বারা আপনি আলাদা জিনিস কন্ট্রোল করতে পারছেন এটাই বলছে ক্যান বি কনফিগার্ড অ্যাজ ইনপুট অর আউটপুট ইন্ডিপেন্ডেন্টলি when a GPIO pin is set as digital input the binary data read from this pin of this GPIO group is saved in মানে এটা হলো যে কোথায় যদি আপনি একটা ইনপুট নেন আপনি ধরেন এই GPIO পোর্ট A এর অনেকগুলো পিন আছে আমরা জানি যে 8টা পিন আছে তাহলে এই 8টা পিনের যে কোনো একটা দিয়ে ধরেন এইটা দিয়ে আপনি একটা ডাটা ইনপুট নিলেন ধরেন একটা টেম্পারেচার রিড করলেন তো এই টেম্পারেচারটা রিড করে আপনি কোথায় স্টোর করবেন অবশ্যই একটা রেজিস্টারে সেই রেজিস্টারটার নাম কি সেই রেজিস্টারটার নাম হলো ইনপুট ডাটা রেজিস্টার এই ইনপুট ডাটা রেজিস্টারের মাধ্যমে আমরা হলো যে এই প্রত্যেকটা বিট থেকে বা প্রত্যেকটা পিন থেকে যে ডাটাটা পাই ওইটা স্টোর করে রাখি আরেকটা হলো যে জিপিআইও পিন থেকে আমরা ডিজিটাল আউটপুট হিসেবেও এটাকে আমরা করতে পারি এবং এই ক্ষেত্রে আউটপুট ডাটা রেজিস্টার হিসেবে কাজ করে বা ওডিআর আউটপুট ডাটা রেজিস্টার হিসেবে কাজ করে এটা তাহলে আউটপুট ডাটা রেজিস্টার কি হোল্ডস দ্য আউটপুট অফ দিস পিন দ্যাট মিন্স আউটপুটে আপনার সফটওয়্যার থেকে একটা কোনো আউটপুট আসলো সেটাকে আগে প্রথমে আউটপুট ডাটা রেজিস্টারে আমরা কন্টেইন করব দেন এটাকে জিপিআইও পিনের মাধ্যমে শো করব এটাই একটু বলছে আচ্ছা এরপরে আছে কি এখানে এরপরে আছে পোর্ট ম্যাপ ভার্সেস মেমোরি ম্যাপ আচ্ছা পোর্ট ম্যাপ ভার্সেস মেমোরি ম্যাপ কি ইনপুট আউটপুট রেফার্স টু দ্য ডাটা কমিউনিকেশন বিটুইন দ্য প্রসেসর কোর এন্ড এ পেরিফেরাল ডিভাইস মানে ইনপুট আউটপুট মানে কি ইনপুট আউটপুট মানে বুঝাইতেছে আপনি যে আউটপুট বলেন তাহলে আউটপুট মানে কি আউটপুট মানে প্রসেসরের কোর থেকে কোনো একটা ডাটা ওই জিপিআইও পোর্টে যাচ্ছে মানে সেখান থেকে একটা এলইডি জ্বলতেছে বা নিপতেছে ওই ইনস্ট্রাকশন অনুযায়ী আর ইনপুট মানে কি তার মানে দুইটা জিনিস একটা হলো যে প্রসেসর এখানে হলো যে পিআর আর একটা হলো এইখানে হলো পেরিফেরালস এর মধ্যে জিপিআইও হতে পারে তো জিপিআইও একটা জিনিস হতে পারে আপনি এই প্রসেসর থেকে জিপিআইও কোনো একটা ইনস্ট্রাকশন দিতে পারেন সেই অনুযায়ী জিপিআইওটা কাজ করবে তার মানে এইটা হলো আউটপুট আরেকটা কাজ হতে পারে জিপিআইও তো যে সেন্সর বা কোনো কিছু লাগানো আছে সেটা যদি এই তার বাইরে থেকে কোনো একটা জিনিস সেন্স করে এই প্রসেসরে হলো যে সেই ডাটাটা পাঠায় এটা হলো মানে ইনপুট আর কি তার মানে দুই ধরনের কাজ হতে পারে এটা একটা ডাটা কমিউনিকেশন বেসিক্যালি বিটুইন প্রসেসর কোর এন্ড পেরিফেরাল ডিভাইস দেয়ার আর টু কমপ্লিমেন্টারি অ্যাপ্রোচ মানে দুইভাবে আসলে এটা করে একটা হলো পোর্ট ম্যাপ ইনপুট আউটপুট যেটা আসলে বিভিন্ন স্পেশাল মেশিন ইনস্ট্রাকশনের মাধ্যমে এখানে দুটো ছবি দেওয়া আছে যে হলো যাতে ইনপুট আউটপুট ডিভাইস যে অ্যাড্রেস স্পেসটা আর মেমোরি অ্যাড্রেস যে স্পেসটা দ্যাট মিন্স একটা হলো মেমোরিও তো আছে প্রসেসরের সাথে আমরা যদি এখানে চেক করি যে এই হলো প্রসেসর এই হলো মেমোরি এই হলো পেরিফেরালস তার মানে মেমোরির জায়গা আর পেরিফেরালসের জায়গা কিন্তু আলাদা কিন্তু যদি এমন ভাবে আমরা সাজাই যে আমাদের পোর্ট ম্যাপ যে মেমোরি অ্যাড্রেস স্পেস আর ইনপুট আউটপুট অ্যাড্রেস আলাদা আছে দুইটা আলাদা অ্যাড্রেস স্পেসে এরা বিলং করে তাইলে এটাকে বলা হচ্ছে পোর্ট ম্যাপ আর একটা জিনিস বলতেছে মেমোরি ম্যাপ কি ইনপুট আউটপুট ডিভাইস যেটা ইনপুট আউটপুট ডিভাইস আর মেমোরিগুলা একটা আরেকটার উপরে স্ট্যাক করে আছে দ্যাট মিন্স সেম স্পেসটাই শেয়ার করতেছে তার মানে একটাই স্পেস এই পুরোটা এইটার কিছু অংশ হলো যে মেমোরি শেয়ার করতেছে মেমোরি যেখানে আমরা আসলে ডাটা স্টোর করি আর কিছু অংশ হলো যে পেরিফেরাল ডিভাইসগুলো শেয়ার করতেছে যেখানে আমরা বিভিন্ন ধরনের ডাটা আনতেছি বা ডাটা আউট করতেছি
ওই জায়গাটা শেয়ার করতেছে হলো যে ইনপুট আউটপুট ডিভাইসগুলো। তো এইভাবে যদি একটা সেম স্পেস হলো শেয়ার করতেছে, দেন এইটাকে বলা হচ্ছে আমাদের মেমোরি ম্যাপ। আর পোর্ট ম্যাপ বলতেছে যে মেমোরি অ্যাড্রেস স্পেস আর ইনপুট আউটপুট ডিভাইস অ্যাড্রেস স্পেস এই দুটো আলাদা আছে। যদিও এটা খুব একটা ইম্পর্টেন্ট না, তবু জাস্ট বলে রাখলাম। তো এখন মেমোরি ম্যাপের ক্ষেত্রে কিসের ক্ষেত্রে আসলে মেমোরি ম্যাপ পুরাটাই মানে আর্ম বা STM32 এর ক্ষেত্রে আমরা আসলে এই ধরনের মেমোরি স্পেস আসলে ইউজ করি। তাহলে মেমোরি ম্যাপ, তাহলে এখানে মেমোরি ম্যাপটা কিভাবে? তো দেখেন মেমোরি ম্যাপে এই যে কোড রিজিয়ন, আমরা জানি মেমোরির আগের যদি স্লাইডটা দেখবো আমরা মেমোরিকে কয়েকটা ভাগে ভাগ করা হয়, যেখানে একটা কোড রিজিয়ন আছে, একটা SRAM রিজিয়ন আছে, এগুলো আছে। তো আবার এগুলোর সাথে পেরিফেরাল রিজিয়নটা এই সেম মেমোরি স্পেসটাই আসলে দখল করে রাখতেছে, শেয়ার করতেছে। দ্যাট মিনস এটা আসলে আমাদের মেমোরি ম্যাপ স্পেস আর কি কর্টেক্স M4 এ। তো এখানে কি কি আছে এটাই বলছে যে কোড রিজিয়ন আছে একটা, এরপরে SRAM রিজিয়ন আছে একটা, এবং কোনটা কয় জিবি, প্রায় 0.5 জিবির মতো আছে কোড। তারপরে হলো যে SRAM রিজিয়ন আছে 0.5 জিবি, পেরিফেরাল স্পেস আছে 0.5 জিবি, এক্সটার্নাল র্যাম আছে 1 জিবি, এক্সটার্নাল ডিভাইসের জন্য আছে 1 জিবি, সিস্টেম পুরো সিস্টেমটার জন্য আছে আর এক্সট্রা সিস্টেম লসের জন্য আছে 0.5 জিবি। তো এটা টোটাল হলো যে 4 জিবির মতো। হ্যাঁ, টোটাল হলো যে 4 জিবি হলো আমাদের স্পেস এখানে কর্টেক্স M4 এর মেমোরি স্পেসটা আর কি। তো এইখানে জিপিইউ নিয়ে আমরা আসলে পড়া শুরু করবো। তো জিপিইউ এর ওই 8টা জিপিইউ পোর্ট আমি যেটা বললাম যে এ থেকে এইচ পর্যন্ত, এবং প্রত্যেকটার আবার তাহলে এ এর আছে 16টা পিন, ঠিক সেম ভাবে বি এরও আছে 16টা পিন, সি এরও আছে 16টা পিন, এরকম করে এইচ পর্যন্ত আসলে 16টা পিন আছে। তার মানে প্রত্যেকটা পোর্টের 16টা করে পিন আছে, এবং প্রত্যেকটা এই যেমন তাহলে 8x16, তাহলে 8x16 এই হলো টোটাল আমার পিন সংখ্যা, এবং প্রত্যেকটা পিনকে আমরা আলাদাভাবে কনফিগার করতে পারবো। প্রত্যেকটা পিনের মাধ্যমে আমরা আলাদা করে ডাটা সিলেক্ট করতে পারবো, ডাটা আউটপুট দিতে পারবো, ডাটা ইনপুট দিতে পারবো, এরকম। আচ্ছা, এরপরে জিপিইউ মেমোরি ম্যাপটা কিভাবে আছে আসলে, যেমন তাহলে প্রথম কথা হলো যে জিপিইউ একটা এক্সটার্নাল ডিভাইস, দ্যাট মিনস এটা একটা মেমোরি অ্যাড্রেস আছে। তাহলে মেমোরি অ্যাড্রেসটা কোথা থেকে শুরু? জিপিইউ এর মেমোরি অ্যাড্রেসটা শুরু এইরকম একটা অ্যাড্রেস থেকে, 0x, এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা, x 0x মানে তো একটা হেক্সাডেসিমাল নাম্বার, তার মানে 48000400 এইখান থেকে, এবং পরেরটা হলো যে 404, দ্যাট মিনস হলো 4 বিট করে আসলে মানে ই করতেছে আর কি আমাদের, মানে পুরো মানে 1 কিলোবাইট আর কি, টোটাল হলো 1 কিলোবাইট জায়গা একটা থেকে আরেকটা। তাহলে এই যে আমাদের কি বলে এখন তাহলে একটা জিপিইউ মেমোরি অ্যাড্রেসে তাহলে কি কি আছে? তাহলে একটা জিপিইউ মেমোরি অ্যাড্রেসে আসলে আমাদের আছে হলো যে মোডার, এগুলো সব একটা রেজিস্টার আর কিছুই না। এদিকে যদি আমরা তাকাই ডান পাশেরটা একটু দেখলে বুঝবো, মোডার রেজিস্টার, তারপরে ও টাইপার রেজিস্টার, তারপর ও স্পিডার রেজিস্টার, এগুলো কি প্রত্যেকটাই 32 বিটের রেজিস্টার, যেখানে আমরা বিভিন্ন ধরনের বিট, তাহলে 32টা বিটের এক একটা রেজিস্টার, যেখানে আসলে আমরা ডাটা স্টোর করতেছি। রেজিস্টার মানে তো আসলে ডাটা স্টোর করবো, আর কিছুই না। তার মানে এরকম আমাদের রেজিস্টার আছে এই জিপিইউ এর মধ্যে। তাহলে জিপিইউ এর মধ্যে কি কি রেজিস্টার আছে? জিপিইউ এর মধ্যে মোডার নামক একটা রেজিস্টার আছে, ও টাইপার একটা রেজিস্টার আছে, ও স্পিডার, ইউপিডিআর, আইডিআর, ওডিআর, বাকিগুলো খুব একটা লাগে না। এখানে অল্টারনেট ফাংশন রেজিস্টার 0, অল্টারনেট ফাংশন রেজিস্টার 1, এই কয়টা আসলে লাগে। এই ওডিআর পর্যন্ত এই কয়টা জিনিস আমরা ইউজ করি, আর নর্মালি এই কয়টা ইউজ করি, আরো আছে। তো এই পর্যন্ত আসলে বলছে টোটাল হলো জিপিইউ এ আছে 1 কিলোবাইট নিয়ে। তাহলে এরকম জিপিইউ বিও আছে, তারও 1 কিলোবাইট জায়গা, সিও আছে, তারও 1 কিলোবাইট, তার মানে 8টার জন্য 8 কিলোবাইটের মতো জায়গা আসলে টোটাল আছে। তো এবং এইটুকু হলো যে টোটাল কত 48 বাইটস বুঝাইতেছে আর কি, এইটুকু। বাট আরো স্পেস উপরে আছে আসলে, খালি জাস্ট এইটুকু আছে 48 বাইটস, এটা বলছে আর কি। আবার ইচ রেজিস্টার হ্যাজ 4 বাইটস বলছে, তার মানে এই মোডারের 4 বাইটস। এটা আপনারা বুঝবেন, এক বাইটে কত বিট? এক বাইটে হলো যে 4 বিট, কি বলি সরি 8 বিট। এক বাইটে হলো 8 বিট, 8 বিট। তাহলে 8টা বিট যদি হয়, তাহলে আমাদের টোটাল আমার বিট হলো যে 32টা বিট। তাহলে এখানে আসলে তাহলে কতটুকু আছে? 4 বাইট আছে, এটাই তো হিসাব আসলে। তাহলে প্রত্যেকটা মেমোরি বা সরি প্রত্যেকটা রেজিস্টার আসলে 32টা করে বিট, 32টা করে বিট সংরক্ষণ করে। তাহলে এরকম 1 2 3 করে 32টা বিট সংরক্ষণ করে, দ্যাট মিনস এটা 4 বাইট করে সংরক্ষণ করতেছে প্রত্যেকটা রেজিস্টার। আচ্ছা, এরপরে জিপিইউ এর দুটো ইম্পর্টেন্ট জিনিস আছে, আমি পুরো স্লাইডে একটা জায়গায় ইম্পর্টেন্ট বলছি, সেটা হলো যে এই জায়গাটা, সরি এই জায়গাটা ফাংশনালিটি অফ জিপিইউ। জিপিইউ বেসিক্যালি কি কি কাজ করে? একটা হলো ডিজিটাল ইনপুট, ডিজিটাল আউটপুট, অ্যানালগ ফাংশন, আর একটা হলো অল্টারনেট ফাংশন। এই 4টা জিনিস বলছিলাম। আরেকটা হলো যে এই স্লাইডের সবথেকে ইম্পর্টেন্ট, যেটা হলো 13 নাম্বার স্লাইড, যেটা যে ক্যাস্টিং এ মেমোরি অ্যাড্রেস টু এ পয়েন্টার। তাহলে একটা মেমোরিকে এখন আমি ধরেন এই মেমোরি অ্যাড্রেসটাকে আমি অ্যাক্সেস করতে যাচ্ছি, যে এখানে মোডার এই যে রেজিস্টারটা, এটার মধ্যে আমি কিছু রাখতে যাচ্ছি। তাহলে এটাকে আমি কিভাবে রাখবো, বা এখান থেকে কিছু নিতে যাচ্ছি, তাহলে আমি এটাকে কিভাবে রাইট করবো? এখন বেসিক্যালি আমরা কোডের পার্টে আসতেছি, যে আসলে একটা কোডের লাইন আসলে কিভাবে লিখি STM32 তে। তো STM32 তে দেখেন একটা অ্যাড্রেসকে আসলে কিভাবে ডিফাইন করে। এটা প্রথমে এই যে জিনিসটা,
একটা অ্যাড্রেসকে আমি অ্যাক্সেস করতে হলে তিনটা মেথডে আসলে অ্যাক্সেস করতে পারি। মেথড 1 যেটা বলতেছে, যেখানে আপনার এই হলো অ্যাড্রেসটা বেসিক্যালি, এই যে 0x48000414, এইটাই তো বেসিক্যালি আমরা মানে এরকম একটা অ্যাড্রেস নিয়ে তো আসলে কাজ করতেছি, বা 400 যে কোনো একটা অ্যাড্রেস বলতেছি। তাহলে এরকম একটা হেক্সাডেসিমাল অ্যাড্রেস, বাট এই অ্যাড্রেসটাকে আসলে একটা পয়েন্টারের মধ্যে নিতে হবে। ব্যাপারটা এরকম, ধরেন এই একটা বাসা আছে, তো এই একটা বাসা আছে আমাদের হোম, তো এইচ, তো এইখানে আমাদের হাতে একটা আছে যে এই বাসার একটা অ্যাড্রেস আছে। সেই অ্যাড্রেসটা কেউ বলে দিল আমাদের, সেই অ্যাড্রেসটাকে আমাদের কেউ বলে দিল। তো এই অ্যাড্রেসটাকে বলে দেওয়া, যেটা যে এই অ্যাড্রেসটা বাসার অ্যাড্রেসটা হলো এইটাকে বলা হয় কেস্টিং করা। এটাকে বলা হয় কেস্টিং, এই জিনিসটাকে বলা হয় কেস্টিং করা। আর এই বাসার মধ্যে কি আছে, এই বাসার মধ্যে কি মানুষ আছে নাকি জিনিসপত্র আছে নাকি অন্য কিছু আছে, এই জিনিসটাকে যে ডিফাইন করে বা এই জিনিসটাকে যে মাধ্যমে আমরা বুঝাই দেই, সেই জিনিসটাকে বলা হয় ডিরেফারেন্সিং করা। তাহলে বাসার অ্যাড্রেসটাকে ডিফাইন করা হলো যে আমাদের ক্যাস্টিং, আর আমার বাসার মধ্যে কি জিনিস আছে ডিরেফারেন্সিং। তো এই এখানে এত বড় লিখলাম না, লিখতে কষ্ট হচ্ছে এখান থেকে। এই হলো ডিরেফারেন্সিং। তাহলে একটা হলো যে ক্যাস্টিং করা, আর একটা হলো যে ডিরেফারেন্সিং করা। তো এখন আমরা আসলে কিভাবে ক্যাস্টিং আর ডিরেফারেন্সিং একই লাইনের মাধ্যমেই করে ফেলা যায়, একটা লাইনের মাধ্যমেই করা যায়। আবার আপনার ইচ্ছা করলে এটাকে আলাদা আলাদা করেও করা যায়, আবার ইচ্ছা করলে মানে ওই তো বললাম, হয় আলাদা আলাদা করা যায় অথবা একসাথে একটা লাইনই করে দেওয়া যায়। তাহলে এখানে আসলে কি করছি আমরা? তার আমরা প্রথমে করছি যে ইউ ইন 32, মানে 32 বিটের একটা, যেহেতু প্রত্যেকটা অ্যাড্রেসই আসলে 30, মানে প্রত্যেকটা রেজিস্টারে 32 বিটের, তাহলে এরকম একটা আনসাইন্ড ইন্টিজার নিছি। আনসাইন্ড ইন্টিজার 32 বিটের, যেটা ধারণ করতে পারবে। এইটার মধ্যে এই যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটাকে আমরা পাঠাই দিছি, এবং এই অ্যাড্রেসটার সাথে দেখবেন এইখানে একটা স্টার দেয়া। এই স্টারটা দেওয়া মানে হলো যে আপনি কেস্টিং করতেছেন। দ্যাট মিনস আপনি মেমোরি পয়েন্টারকে বলতেছেন যে এই অ্যাড্রেসটা আসলে তুমি তোমার ভিতরে নাও, বা এই অ্যাড্রেসটা দিয়ে দিছেন। তো এইটা হলো যদি কেস্টিং করা। এবং আপনি শেষে যায় এই পাশের আরেকটা হলো যে স্টার দেখতে পাবেন, এইটাকে বলা হয় ডিরেফারেন্সিং করা। এবং এইটার মাধ্যমে আপনি বলে দিতেছেন এই অ্যাড্রেসটার মাধ্যমে একটা, এইখানে একটা ইন্টিজার আছে, আনসাইন্ড ইন্টিজার 32 বিটের একটা ইন্টিজার আছে এটার মধ্যে। তার মানে ওইটাই আসলে হলো যে আপনি প্রথমে পয়েন্টারকে একটা অ্যাড্রেস দিয়ে দিয়েছেন, সেটাকে বলা হয় কেস্টিং করা। আর পরবর্তীতে ওইটাকে হলো যে একটা ডিরেফারেন্সিং এর মাধ্যমে আপনি বলে দিয়েছেন এখানে একটা ইন্টিজার আছে, ইন্টিজার টাইপের ভ্যালু আসলে হোল্ড করতেছে। এই দুটো জিনিস একসাথে করছেন এক লাইনের মাধ্যমে। এখন এটা কি করছেন, এরপরে এই অ্যাড্রেসটাকে পয়েন্টারটা যেখানে আছে সেখানে 1 UL দুইবার লেফট শিফট 13, এটা মনে হয় এটার সাথে পরিচয় আছে সি প্রোগ্রামিং থেকে। তো এটা বেসিক্যালি 13 ঘর লেফট শিফট আছে। দ্যাট মিনস ও বলতেছে যে তুমি এই অ্যাড্রেসটা আগে পয়েন্ট করো, এই অ্যাড্রেসটা পয়েন্ট করে তুমি 13 ঘর এদিকে বাম পাশে আগাও। তার মানে 1 2 3 4 5 6 এরকম করে ও 13 ঘরে যে আসতে ওই জায়গাটায় চলে যাও। তো ও আসলে এইভাবে আসলে জিনিসটা কি করতে, 13 এখানে একটা 1ও থাকতে পারে অথবা 0ও থাকতে পারে। তো যে মানে যে ডাটাটা আছে ওইটা রিড করো। ও আসলে এইটাই বলতেছে। তাহলে প্রথমে কি করলো, প্রথমে একটা কেস্টিং এর মাধ্যমে অ্যাড্রেসটা দিল, এবং এই অ্যাড্রেসের মধ্যে কি টাইপের ডাটা আছে বা কি টাইপের ডাটা থাকতে পারে ও সেটাকে ওটাতে মেনশন করে দেবো। তাহলে এই দুইটাকে জিনিস বলা হয় কেস্টিং আর ডিরেফারেন্সিং। এখন মেথড 2 আর 3 তে কি করছে, এই সেম জিনিসটাই আমরা আলাদা আলাদা করে করছি। প্রথমে হলো কেস্টিং করছি। তাহলে কেস্টিং করছি কি, কেস্টিং মানে হলো যে ওই যে অ্যাড্রেসটা, হোম অ্যাড্রেসটা, ওইটা হলো যে আমরা আলাদা করে বলছি যে হ্যাঁ এরকম একটা অ্যাড্রেস আছে, পয়েন্টারটাকে ওইখানে পয়েন্ট করো। তারপরে আমরা বলছি যে হ্যাঁ এইখানে হলো জিপিআইওবি, বেসিক্যালি ওডিআর। আমরা দেখছি যে প্রত্যেকটা জিপিআই এর মধ্যে কিছু রেজিস্টার আছে, যেমন জিপিআইও এ এর মধ্যে একটা ওডিআর বা আউটপুট ডাটা রেজিস্টার আছে। ঠিক সেম জিপিআইও বি যদি হয়, তাহলে জিপিআইও বি এর মধ্যেও একটা আউটপুট ডাটা রেজিস্টার আছে। তাহলে ওই রেজিস্টারটাকে বলছে। তো ও বলছে যে এইটার এই যে 0x48000414 এইটার নাম দিছে, এটার একটা নাম দিছে কি, জিপিআইও ওডিআর। তার মানে প্রথমে যে অ্যাড্রেসটা আমি পাইলাম সেটার নামটা হবে জিপিআইও ওডিআর, জিপিআইও বি ওডিআর। আচ্ছা ঠিক আছে, তাহলে অ্যাড্রেসের নাম নিলাম আমরা একটা। বাট এইখানে কিন্তু আমরা কোনো নাম নেই না, এখানে ডিরেক্ট অ্যাড্রেসটাকে ধরেই কাজ করতেছি। বাট এখানে আমরা অ্যাড্রেসটার একটা নাম দিছি। আচ্ছা, দেন এই নামের পরে আমরা কিন্তু এখনো ডি রেফারেন্সিং করি নাই, কারণ দেখেন এখানে একটা স্টার ইউজ করছি, এই যে আগের যে স্টারটা ওইটা ইউজ করিনি। তাহলে এই স্টারটা যখন ইউজ করছি সেটা কখন, এখন এই নামের বাম পাশে ইউজ করছি। দ্যাট মিনস এটাকে আমরা ডি রেফারেন্সিং করছি এখন। এরপরে হলো যা ঠিক সেম কাজটাই করছি, যে 13 ঘর লেফট শিফট করে যে ডাটাটা আছে ওইটা রিড করছি, আর কিছুই। আচ্ছা, এটা কি এখানে ক্যাস্টিং পয়েন্টার দেন ডি রেফারেন্সিং ইট। বেসিক্যালি এখানে তাহলে কি করছি, এখানেও তাহলে আবার ওই জিপিআইওবি ওডিআর আগের জিনিসটাই করছি। দেখেন উপরের এই মেথড 2 আর মেথড 3 এর মধ্যে কোনো পার্থক্য নেই, এই যে স্টারটা আছে। বাট এবার এইখানের যে আগের যে স্টারটা ছিল না, ওই স্টারটাকে পরবর্তী লাইনে আমরা নিয়ে আসছিলাম। বাট এবার আর আমরা কি করিনি, এবার এই লাইনে আমরা এটাকে নামও দিছি
এটাকে একটা স্টার দিয়ে ডিরেফারেন্সিংও করে নিছি। এর ফলে আমাদের সেকেন্ড লাইনে আর স্টারটা দেওয়া লাগে নাই, কারণ আমাদের এই প্রথম লাইনের মাধ্যমে ডিরেফারেন্সিং এবং ক্যাস্টিংটা দেওয়া আছে। আমার পরীক্ষার প্রশ্ন যদি হয়, যদি আমি সিটিতে বা মিডে দেই, তাইলে আমি 3টা প্রসেসই বলবো যে একটা অ্যাড্রেসকে যদি আমি 13 ঘর লেফট শিফট করে একটা অর অপারেশন করতে চাই, এটা হলো অর অপারেশন, অর ইকুয়াল বেসিক্যালি রিড করানো, অর ইকুয়াল বা এন্ড ইকুয়াল যেটাই করতে চাই না কেন, যদি কোনো একটা অপারেশন করতে চাই তাহলে আসলে আমরা 3টা মেথডে আসলে কিভাবে লিখতে পারি। আমি ধরেন অ্যাড্রেসের এইটা বলে দিব 0x4800 বা অ্যাড্রেসের আইডিটা বলে দিব। আপনাদের জাস্ট হলো যে 3টা লাইন লিখতে হবে ঠিকভাবে, যে কোথায় আসলে আমি কখন ইউজ করতেছি। মেথড 2 তে আমরা ক্যাস্টিংটা আলাদা করতেছি, ডিরেফারেন্সিংটা আলাদা লাইনে করতেছি। মেথড 3 তে আমরা ক্যাস্টিং আর ডিরেফারেন্সিংটা একই লাইনে করতেছি। আর মেথড 1 এ আমরা কোনো নাম দিতেছি না, শুধু অ্যাড্রেসটাকে ধরেই আমরা কাজটা করতেছি। এই হলো যে 3টা ডিফারেন্ট অ্যাড্রেসে আসলে একটা মেমরি অ্যাড্রেসকে মানে অ্যাক্সেস করা। আরেকটা জিনিস আছে, আপনারা দেখবেন এখানে একটা ভোলাটাইল নামে একটা শব্দ আছে। এই ভোলাটাইলটা কেন ইউজ হয় সেটা আমরা মানে এইখানে ইউজ হইতেছে বা পরেরগুলো ইউজ হইতেছে, এটা আমরা কেন ইউজ করতেছি। আনসাইন্ড ইন্টিজার নিজেই তো একটা ভেরিয়েবল টাইপ, বাট আমি কেন আলাদা একটা ভোলাটাইল নামে শব্দ আসলে ইউজ করতেছি। টিপিক্যালি বলতেছে কম্পাইলার্স মিনিমাইজ দ্য নাম্বার অফ মেমরি অ্যাক্সেসেস বাই টেম্পোরারিলি স্টোরিং দ্য মেমরি ভ্যালু ইন এ রেজিস্টার এন্ড দেন রিপিটেডলি ইউজিং ইট উইদাউট অ্যাক্সেসিং দ্য মেমরি। যেটা হয়, ধরেন ভোলাটাইল ইউজ না করলে যেটা হয় যে আমি একটা নিয়ে কাজ করব, ধরেন আমার একটা কাজের পরে এই কাজটা চলে আসছে, তো আমি ধরেন এইখানে আমি একটা ডাটা পাইছি a is equal to 1, তো আমি পরের স্টেপে এইটা ধরেই কাজ করতেছি a is equal to 1। এখন হলো ধরেন b আসছে, তাহলে এই দুইটা যোগ করব, b is equal to 1, তাহলে একটা যোগ করলে আসবে ধরেন c এর মধ্যে স্টোর করতেছি, তাহলে c is equal to 2, এরকম একটা কাজ করতেছি। কিন্তু কথা হলো যে প্রত্যেকটা এর পরে আবার ধরেন আবার ইউজ করতেছি, কিন্তু এরকম স্টেপ নামার সময় যদি ইনিশিয়াল স্টেপে কোনো কারণে বাইরে থেকে হার্ডওয়্যারের মাধ্যমে এই এ এর ডাটাটা চেঞ্জ করে দেওয়া হয়, না এ হলো যে পরের স্টেপে গেছে ঠিক আছে, বাট আমি এ এর ডাটাটা 3 করে দিছি, তখন কিন্তু আপনার পরবর্তী স্টেপগুলায় ক্যালকুলেশনগুলো ভুল আসতে থাকবে। তার মানে কারণ কি, আপনি আর কিন্তু ওই একবার যে এর ডাটাটা এখান থেকে নিছেন ওইটাকে আর আপডেট করেন না, ওইটাকে বারবার আসলে ওই একই সেম জিনিস ধরে আসলে কাজ করে আগে যাচ্ছেন। সো এই জিনিসটাই আসলে ভোলাটাইলটা করে, ভোলাটাইল এই এররটাকেই আসলে মিনিমাইজ করে, যে হলো যে যদি আমি এর ডাটাটা এইখানে আপডেট হয়, ও হলো যে এর জন্য প্রতি স্টেপ ই করার আগে একবার হলো যে উপরের স্টেপে রেজিস্টারগুলোর মধ্যে কি ভ্যালু আছে ওইটা একবার চেক করে নিচ্ছে, আর কিছুই না। হলো চেক করে আপডেট করে নিতেছে ঠিক আছে কিনা, বা কোনো ধরনের আপডেট আসছে কিনা। আপডেট না আসলে ভালো, আগেটা নিয়ে কাজ করতেছে, বাট আপডেট আসলে একবার আপডেট করে নিতেছে। এইটাই বলছে যে টিপিক্যালি কম্পাইলার কি করে, টিপিক্যালি কম্পাইলারও তো আসলে কাজ মিনিমাইজ করতে চায় বা আপনার এনার্জি স্টোর করতে চায়। সো এই বারবার তো ব্যাক করাটা একটা খারাপ, মানে ওদের জন্য আসলে এনার্জি স্টোরটা খারাপ, বাট স্টিল আসলে যদি ভুল না হতে হয় আসলে জিনিসটা করতে হবে। সো এর জন্য বলে ও বারবার মেমোরি অ্যাক্সেসটা আসলে করে না, ও কি করে রিপিটেডলি ইউজিং ইট উইদাউট অ্যাক্সেসিং দ্য মেমোরি, একবার যে নিয়ে আসে ওইটা দিয়েই আসলে কাজটা করতে থাকে। But a volatile মানে qualifier on a variable prevents the compiler from making such optimization on the variable. ওইটা বলছে যে এই ধরনের অপটিমাইজেশন করতে মানা করে, ও বলছে যে বারবার চেক করো। When a variable is declared as volatile, the compiler is informed that even though no statements in the program appear to change it, the value might still change. তার মানে বলতেছে যে ভ্যালু চেঞ্জ হইতে পারে, তো তুমি বারবার এটা চেক করে তারপরে এক একটা স্টেপ আসলে আগাও। তো এইখানে বেসিক্যালি এইটার জন্য আসলে ভোলাটাইলটা ইউজ করা হয়েছে। আশা করি এই ভোলাটাইলের ইউজটা বুঝছেন। তো এই যে এই স্লাইডটা আমি 3টা জিনিস বলছি ইম্পর্টেন্ট, এটা খুব ভালোভাবে দেখবেন, কারণ আপনাদের নেক্সট উইকে আসলে সিটি এই স্লাইডটা আর পরের স্লাইডটা দিয়ে। তো ইম্পর্টেন্স অ্যান্ড ফাংশনালিটি অফ জিপিআইও। তো জিপিআইওর ফাংশনালিটিতে আমরা 4টা জিনিস বলছি, ডিজিটাল ইনপুট, ডিজিটাল আউটপুট, অ্যানালগ ফাংশন, আর একটা হলো যে অল্টারনেট ফাংশন, এই হিসাবে কাজ করে জিপিআইও। আচ্ছা, এই একটা স্লাইড। আরেকটা বলছি যে এই স্লাইডের এই ক্যাস্টিংটা আসলে আমরা 3টা ডিফারেন্ট অ্যাপ্রোচে কিভাবে করতে পারি। আমি জাস্ট হলো একটা অ্যাড্রেস দিয়ে দিব, আপনাদের এই 3টা কোডের লাইনটা ঠিকভাবে লিখতে হবে আসলে, কখন আমরা স্টারটা ব্যবহার করতেছি, কখন করতেছি না। আর একটা ছোট কোশ্চেন হতে পারে যে আমরা ভোলাটাইল হিসেবে কেন ডিক্লেয়ার করি একটা ভেরিয়েবল টাইপকে। এই হলো যে 3টা কোশ্চেন। কারো কোনো মানে কোশ্চেন বা কিছু জানার থাকলে বলতে পারেন। আজকের স্লাইড এই পর্যন্ত শেষ। হ্যালো হ্যালো জি স্যার। আবার একটু বলেন। আসসালামু আলাইকুম। জি স্যার বলেন। স্যার আপনি কি অ্যাটেন্ডেন্স নিছেন স্যার? না, অ্যাটেন্ডেন্স নেইনি। আপনাদের তো বেসিক্যালি রোজার আগ পর্যন্ত যে অ্যাটেন্ডেন্স গুলো ওগুলো সব মোটামুটি দেয়া আছে। আপনাদের কারোই বাকি নেই, আমি ওগুলো অ্যাটেন্ডেন্স দিয়ে দিছি। আর স্যার ক্লাসটা হয় নাই অ্যাটেন্ডেন্স
মঙ্গলবার। নেক্সট কালকে তো ক্লাস হচ্ছে না, কালকের ক্লাসটা হয়তো 2 তারিখ, কালকের ক্লাসটা 2 তারিখ রাতে নেওয়ার ট্রাই করব অফলাইনে। আরেকটা হলো আপনাদের যেটা বলতে চাচ্ছিলাম, আপনাদের একটা সিটি, তো সিটিটা হলো স্যার যে ল্যাব নেক্সট ক্লাসটা কবে? স্যার ল্যাব ক্লাসটা কি স্যার অনলাইনে নেবেন? ল্যাব ক্লাসটার ব্যাপারে আমি ল্যাব ক্লাসের ইসে বলে দিব, মনে হয় না আমি নিতে পারবো। সো ল্যাব ক্লাসটা যেহেতু অফলাইনের, মানে আপনারা কি ল্যাব এটা, এমবেডেড ল্যাব না? জি স্যার। এমবেডেড ল্যাব হয়তোবা আমি ট্রাই করব, একটা সিটি 1 হবে, যেটার স্লাইড নাম্বার এই যে 4, মানে এটা হলো যে লেকচার 4 আর লেকচার 5 দিয়ে আর কি, এই হলো যে টোটাল মানে আমাদের এই মিডের আগের যেটা হিসাব আর কি। ঠিক আছে এই বন্ধু?